নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমাদের হিস্ট্রি এভিনিউর আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। শুরুতেই একটা কথা আপনাদের বলি, আমাদের এই অডিওর সঙ্গে অনেক জায়গায় ভিডিওর মিল নাও পেতে পারেন, কারণ কিছু কিছু জায়গার ঐতিহাসিক তথ্য এতটাই বেশি যেটা আপনাদের না জানালেই নয়, আর তাই সেখানে ভিডিও কম পড়ে যায়। সে ভোলানাথ নই রে আমি, সে ভোলানাথ নই, আমি ময়রা ভোলা, হরুর চেলা, বাগবাজারে রই। ফিরিঙ্গি কবিয়াল অ্যান্টনির চাপানের উত্তরে বলেছিলেন, বাগবাজারের কবিয়াল ভোলা ময়রা। ওই ভোলা ছিলেন অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগের লোক। তার কথায় পরে আসছি। বাগবাজারের পরিচিতি তারও অনেক আগে থেকে। জায়গাটি প্রাচীন, সন্দেহ নেই, কিন্তু সমস্যা নামকরণের উৎস নিয়ে। চলুন আজকের জানব বাগবাজারের ইতিহাস সম্বন্ধে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। কেউ কেউ মনে করেন ফার্সি শব্দ বাগ অর্থাৎ বাগান এবং আরবি শব্দ বাজার অর্থাৎ জিনিসপত্র বিক্রির জায়গা মিলেমিশে বাগবাজার নামটি এসেছে। সেই তত্ত্ব অনুসারে ধরে নিতে হয় ওই অঞ্চলে একটি বাগান ছিল এবং ছিল একটি বাজারও। প্রথমে খোঁজ করা যাক বাগানের। কলকাতার পুরনো ইতিহাস থেকে দেখা যাচ্ছে, এখন যেখানে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব হয় সেই জায়গায় ছিল এক বিশাল বাগান। বাগানের মালিক ক্যাপ্টেন পেরিনের নামানুসারে লোকে বলতো পেরিন সাহেবের বাগান। খুব সাজানো সেই বাগান বিস্তৃত ছিল হুগলি নদী পর্যন্ত। নদীপথে সাহেব মেমরা মাঝে মাঝে ওই বাগানে ফুর্তি করতে আসতেন, কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়। পেরিন সাহেবের সুদিনও ফুরিয়ে গেল একদিন। ঋণের দায়ে ওই বাগান নিলামে উঠল। 1752 সালে বাগানটি 25,000 টাকায় কিনে নেন জন জেফানিয়া হলওয়েল, কিন্তু মাত্র 3 বছরের মধ্যে তিনি আবার বিক্রি করে দেন প্রথম ফোর্ট উইলিয়াম কেল্লার অধ্যক্ষ ক্যারোলাইন ফ্রেডরিক স্কটকে। স্কট সাহেব সেখানে বারুদ বা গান পাউডার তৈরির কারখানা খোলেন। অল্পদিন পরে তিনি মারা গেলে ওই কারখানাসহ বাগানের মালিকানা বর্তায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে। কিছুকাল পরে বারুদ কারখানাটিও উঠে যায়। ভাষাতাত্ত্বিক সুকুমার সেন মনে করেন বাগবাজার শব্দটি বাঁকবাজার শব্দের অপভ্রংশ, কারণ এই অঞ্চলের কাছে হুগলি নদীর একটি প্রকাণ্ড বাঁক অবস্থিত। বাগবাজার একসময় ছিল সুতানুটি গ্রামের অন্তর্ভুক্ত। এই অঞ্চল ছিল বসু ও পাল পরিবারের আবাসভূমি। এই বসু পরিবারের অন্যতম ধনাঢ্য ব্যক্তিত্ব নন্দলাল বসু ব্রিটিশদের আগমনের অনেক আগেই সুতানুটিতে আসেন। ডিহি কলকাতা গ্রামে বসতি স্থাপনের পর সুতানুটি অঞ্চল ধীরে ধীরে ইংরেজ কর্তৃক পরিত্যক্ত হয়। 19বিংশ শতাব্দীতে কলকাতার যে বিশিষ্ট মানুষটির সঙ্গে বাগবাজারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে তিনি শ্রী রামকৃষ্ণ। 1877 সালে প্রথমবার তিনি বাগবাজারে এসেছিলেন। 40 নম্বর বোসপাড়া লেনে, যার বর্তমান নাম মা শারদামণি সরণি, কালীনাথ বসুর পৈতৃক বাসভবনে তিনি আসেন। এখানেই হরিনাথ চট্টোপাধ্যায়, পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ, গদাধর ঘটক, পরবর্তীকালে স্বামী অখণ্ডানন্দ ও বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। বলরাম মন্দির রামকৃষ্ণ পরমহংসের শিষ্য বলরাম বসুর বাড়ি ছিল। রামকৃষ্ণ পরমহংস এই বাড়িতে তার কলকাতা নিবাসী ভক্তদের সঙ্গে দেখা করতে আসতেন। সারদা দেবী ও রামকৃষ্ণ পরমহংসের অন্যান্য শিষ্যরাও এই বাড়িতে বাস করেছেন। বলরাম বোসের জন্ম 1842 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। ওনার বাবার নাম রাধামোহন বোস এবং ঠাকুরদা গুরুপদ বোস। ওনাদের পূর্বপুরুষরা হুগলি জেলার বাসিন্দা ছিলেন। বলরাম বোসের স্ত্রীর নাম ছিল কৃষ্ণভাবিনী দেবী। ওনাদের 2 মেয়ে ও 1 ছেলে। বলরাম বসু ও ওনার স্ত্রী দুজনেই আধ্যাত্মিক মনোভাবাপন্ন এবং পরম বৈষ্ণব ছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে প্রথম সাক্ষাৎকার 1881 খ্রিস্টাব্দে। যে ঘরে রামকৃষ্ণ পরমহংস তার শিষ্যদের সঙ্গে দেখা করতেন সেটি এখন ঠাকুরঘর। সারদা দেবী যে ঘরে বাস করতেন সেই ঘরটিতে একটি সিংহাসনে সারদা দেবীর ফটোগ্রাফ রেখে পূজা করা হয়। বলরাম মন্দিরে আরও একটি ঠাকুরঘর আছে। এখানে বলরাম বসুদের পারিবারিক গৃহদেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা হয়। বলরাম মন্দিরের বারান্দায় একটি কাঠের ছোট রথ রক্ষিত আছে। এই রথে বলরাম মন্দিরে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। উক্ত রথটি রামকৃষ্ণ পরমহংসও টেনেছিলেন বলে জানা যায়। 1897 সালের 1 মে এই বাড়িতেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণ মিশনের সংঘজননী সারদা দেবীর কলকাতায় বসবাসের সুবিধের জন্য মিশন বাগবাজারেই তার জন্য একটি সুউচ্চ 3তলা বাড়ি নির্মাণ করেন।
বর্তমানে এই বাড়িটি মায়ের বাড়ি নামে পরিচিত এবং মিশনের বাংলা মুখপত্র উদ্বোধন পত্রিকার কার্যালয়। এই বাড়ি থেকে দূরে মারাঠা খাল ও গঙ্গার মিলনস্থলটি দেখা যায়। বাড়ির দক্ষিণে কাশীমিত্র শ্মশানঘাট ও শ্মশানেশ্বর শিব মন্দির অবস্থিত। এই শ্মশানেশ্বর শিব মন্দির এবং তার হিস্ট্রি নিয়ে আমাদের একটি ভ্লগ আছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই অঞ্চলেই একদা বসবাস করে গিয়েছেন ভগিনী নিবেদিতা। শুধু বাংলা নয়, সমগ্র ভারতীয় ভাষার মধ্যে প্রথম কোষগ্রন্থ এনসাইক্লোপিডিয়া হিসেবে চিহ্নিত বিশ্বকোষ গ্রন্থের প্রণেতা নগেন্দ্রনাথ বসু থাকতেন বাগবাজারেই। কলকাতার অন্যতম প্রাচীন এই বাগবাজারে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থাপত্য। পুরনো কলকাতার ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্র 1730-এ প্রতিষ্ঠা করেন এক বিশাল পঞ্চরত্ন মন্দির ও তাকে ঘিরে 3টি দোচালা ও 2টি নবরত্ন মন্দিরসহ এক মন্দির কমপ্লেক্স। সেগুলির মধ্যে একটি নবরত্ন ও একটি দোচালা মন্দির এখনও টিকে আছে চিৎপুর রোডের ওপর মদনমোহনতলার কাছে। এর ঠিক বিপরীতেই রয়েছে প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির। পাশেই সে যুগের আরেক বিত্তবান গোকুলচন্দ্র মিত্রের প্রতিষ্ঠা করা মদনমোহনতলা। সাবেক 26/11 দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে, যার বর্তমান নাম ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ এভিনিউ, রয়েছে জগৎরাম হালদার প্রতিষ্ঠিত দোচালা শিব মন্দির। এই মন্দিরটি শহরের একমাত্র একক দোচালা মন্দির। প্রসঙ্গত বলে রাখি, এই সিদ্ধেশ্বরী কালী মন্দির নিয়েও আমাদের একটি ভ্লগ রয়েছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখব। খাবার দাবারের ক্ষেত্রেও বাগবাজারের সুনাম কিছু কম নয়। মিষ্টান্নের ইতিহাস থেকে জানা যায়, রানাঘাটের পালচৌধুরী জমিদারদের রসনার তৃপ্তির জন্য ফুটন্ত চিনির রসে ছানার গোলা ফেলে নাকি রসগোল্লা নামে এক মিষ্টি তৈরি করেছিলেন এক ময়রা। সেই রসগোল্লাকে আরও পরিশীলিত করে স্পঞ্জ রসগোল্লায় উন্নীত করেন বাগবাজারের নবীন ময়রা। চিৎপুর রোডের উপরে ছিল তার দোকান। এখন আর সেই দোকান নেই, সেখানে উঠেছে বহুতল বাড়ি। বাগবাজারে তেলে ভাজারও যথেষ্ট সুখ্যাতি আছে। বাগবাজারের কথা বলতে গেলে যার নাম না করলেই নয়, তিনি হলেন ভোলা ময়রা। পুরো নাম ভোলানাথ মোদক বা ভোলানাথ দে। উনি জন্মগ্রহণ করেন 1775 সালে। ওদের বংশধর থাকতেন সিমলায়। এই বাগবাজারে ওদের একটা মিষ্টির দোকান ছিল। এই দোকানে মিষ্টি ছাড়াও পুরি, খই মুরকি, বাতাসা বিক্রি হতো। এই দোকানটি বাগবাজারের বারুদ কারখানার দক্ষিণ দিকে অবস্থিত ছিল। ভোলানাথ সিমলার পরে বোসপাড়া লেনে নিজ গৃহ নির্মাণ করেন। ভোলানাথের 4 পুত্র, চিন্তামণি, চন্দ্রলাল, রসিকলাল ও মাধবচন্দ্র। প্রথম 3 জন ছিলেন নিঃসন্তান। মাধবচন্দ্রের 4 পুত্র ও 5 কন্যা ছিল। এক কন্যা বাগবাজারের মিষ্টান্ন ব্যবসায়ী নবীনচন্দ্র সেনের সহধর্মিণী ছিলেন। নবীনচন্দ্র দাস আরেক মহান ও কীর্তিমান পুরুষ। ইনি ছিলেন রসগোল্লার উদ্ভাবক। উত্তর কলকাতার জোড়াসাঁকোতে নবীনচন্দ্র দাস 1864 সালে একটি মিষ্টির দোকান খোলেন, কিন্তু চরম সাফল্য পান 1866 সালে বাগবাজারে দোকান স্থানান্তরিত করার পর। 1868 সালের কিছু আগে বা পরে তিনি ছানা দিয়ে অসাধারণ এই রসগোল্লা তৈরি করেন, যা আজও বাংলা ও বাঙালির পরিচয়ের অঙ্গ। যতদূর জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গে প্রথম রসগোল্লা প্রস্তুত করা হয়েছিল। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রা আদি রসগোল্লার সৃষ্টিকর্তা। কলকাতার নবীনচন্দ্র দাস আধুনিক স্পঞ্জ রসগোল্লার আবিষ্কর্তা ছিলেন। রসগোল্লা নিয়ে অনেক বিতর্ক আজও আছে, তবে বিশেষজ্ঞদের মতে রসগোল্লার আদি উৎপত্তিস্থল বর্তমান বাংলাদেশের বরিশাল অঞ্চলে, কলকাতা কিংবা ওড়িশায় বিস্তার লাভ করে। বাংলা সাহিত্যেও এই রসগোল্লাকে নিয়ে রচিত হয়েছে স্বরেশ সাহিত্যকর্ম। বিশিষ্ট রম্য সাহিত্যিক সৈয়দ মুস্তাবা আলী রচনা করেছেন বিখ্যাত রম্য গল্প রসগোল্লা, যা ইউরোপের বহু দেশে সমাদৃত হয়েছে। মহারাজা নবকৃষ্ণদেবের শেষ ভাগে ভোলানাথের প্রসার ও প্রতিপত্তি শুরু হয়। সেকালে সর্বশ্রেষ্ঠ কবিয়াল ছিলেন হরু ঠাকুর, আর তাঁরই শিষ্য ছিলেন এই ভোলা ময়রা। অ্যান্টনি ফিরিঙ্গো ভোলা ময়রা সমসাময়িক ছিলেন। এই হরু ঠাকুরও প্রথম দিকে ভোলা ময়রাকে গান বেঁধে দিতেন। তার প্রতিপক্ষ ছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি, রাম বসু, যোগেশ্বরী দাসী প্রমুখ কবিয়ালগণ। রসগোল্লার উদ্ভাবক নবীনচন্দ্র দাস ছিলেন নাথ জামাতা। ভোলানাথ ছিলেন একনিষ্ঠ বৈষ্ণব। কথায় কথায় তিনি কৃষ্ণ নাম করতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকলেও সংস্কৃত, ফার্সি ও আরবি ভাষায় তাঁর যথেষ্ট জ্ঞান ছিল। পুরাণ ও ধর্মশাস্ত্রেও তাঁর যথেষ্ট দখল ছিল। এই কবির দল গড়ার আগেও
তিনি বহু রসোত্তীর্ণ কবিতা রচনা করেন। এই ব্যাপারে বিদ্যাসাগর মহাশয় বলেন, বাংলাদেশের সমাজকে সজীব রাখিবার জন্য রামগোপাল ঘোষের ন্যায় বক্তা, হুতুম প্যাঁচার ন্যায় লেখক আর ভোলা ময়রার ন্যায় কবিয়ালের প্রাদুর্ভাব বড়ই আবশ্যক। তিনি আরও উল্লেখ করেছেন, ভোলার মতো তেজস্বী বুদ্ধিমান উপস্থিত কবি আমি দেখি নাই। ভোলার জুরি মেলা ভার। 1851 সালে ভোলা ময়রার মৃত্যু হয়। মারাঠা খাত, যার পুরনো বানানে মারহাট্টা খাত। 1742 সালে বর্গী অর্থাৎ মারাঠাদের সম্ভাব্য আক্রমণের হাত থেকে কলকাতা শহরকে রক্ষা করার উদ্দেশ্যে খনন করা একটি 3 মাইল দীর্ঘ পরিখা। যদিও বর্গীরা শেষ পর্যন্ত কলকাতা আক্রমণ করেনি। 1756 সালে বাংলার নবাব সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করে ইংরেজ বসতি লুণ্ঠন করলে এই খাতটি অকার্যকরী প্রমাণিত হয়। খাতটির নির্মাণ কাজ কখনোই সম্পূর্ণ হয়নি। 1799 সালে সার্কুলার রোড নির্মাণের সময় এর অধিকাংশ বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্টাংশ বোঝানো হয় 1892 থেকে 93 সালে। এই খাতটির অবস্থানের জন্য সেকালে কলকাতাবাসীদের ডিচার্স বা খাতবাসী নামে অভিহিত করা হতো। এই খাত দিয়ে ঘেরা অঞ্চলটিকে মনে করা হতো কলকাতার মূল নগরাঞ্চল। বাগবাজার মানেই কবিগান, বাগবাজার মানেই বাংলা নাট্যচর্চা, বাগবাজার মানেই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সূচনা এবং বাগবাজার মানেই রসগোল্লা। বহু বাঁক পেরিয়ে আজকের বাগবাজার। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।